মালয়েশিয়ায় প্রায় 10 লাখ বাংলাদেশির বাস। কাজ করেন কেউ রেস্টুরেন্টে, কেউ পাম বাগানে, কেউ আবার করছেন ব্যবসা বাণিজ্য, পড়াশোনা। ভিসা বিপাকে পড়ে হরহামেশায় বিপদে পড়েন অনেক বাংলাদেশি। অনেক কোম্পানি কাজ করিয়ে টাকাও দেয় না ঠিকঠাক। বাড়ি জমি বন্ধক নিয়ে মালয়েশিয়া যাওয়া এসব প্রবাসীদের তখন ফিরতে হয় শূন্য হাতে। দেশে এসে পড়েন অথৈ সাগরে। এই গত শুক্রবারও মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে আটক হন 118 বাংলাদেশি। বলা বাহুল্য, তারা তখন চোখে অন্ধকার দেখেন, একজন গার্জিয়ানের প্রয়োজন অনুভব করেন। তারেক রহমান যেন সেই বার্তাটাই শুনলেন, সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বিদেশ সফরটা হবে এই মালয়েশিয়াতে। এর মধ্য দিয়ে বিদেশ যাত্রার প্রথম পরীক্ষাতেই রীতিমতো লেটার নিয়ে পাশ করলেন তারেক রহমান। এমন মতে বিশ্লেষকদের। ভারতকে বাদ দিয়ে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্তটা নিতে হয়েছে বেশ হিসেব করেই, কারণ এর মাধ্যমে ভারত যে বার্তাটা ঠিকঠাক পেয়ে যাবে সেটা মাথায় রাখতে হয়েছে সরকারকে। সীমান্তে এত বড় একটি বৈরী দেশ পাশে রাখবে কিনা বাংলাদেশ, সেই উত্তরটাও জানানো হয়ে গেছে। আসল গল্পটা কিন্তু শুরু হয়েছিল আমন্ত্রণপত্র নিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ফল ঘোষণার পরপরই সবার আগে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি সফরের আমন্ত্রণ নিয়ে। ঐতিহ্যও তো তাই বলে, বাংলাদেশের নতুন সরকার প্রধানের প্রথম বিদেশ যাত্রা মানেই দিল্লি। ওদিকে ফোনে শুভেচ্ছা জানানোর সময় আমন্ত্রণ দিয়ে রাখেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে আসে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর চিঠিও বেজিং সফরের ডাক নিয়ে। 3 আমন্ত্রণের মধ্যে তারেক রহমান বেছে নিলেন না দিল্লি, বেছে নিলেন না বেজিংও, বেছে নিলেন তৃতীয় এক দেশ মালয়েশিয়াকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত আর চীনের আঞ্চলিক প্রতিযোগিতার বাস্তবতা মাথায় রেখেই এই প্রথম গন্তব্য বাছাইয়ের বিশেষ সতর্কতা দেখিয়েছে সরকার। দিল্লি বা বেইজিং কাউকে প্রথম পছন্দ না দেখিয়ে মাঝামাঝি একটা জায়গা থেকে শুরু করার এই কৌশলকেই কূটনীতিক পর্যবেক্ষকরা বলছেন ভারসাম্যের খেলা। রোববার রাত 9:15টায় কুয়ালালামপুর বিমানবন্দরে যখন তারেক রহমানের বিমান নামে, তখন অভ্যর্থনা জানাতে দাঁড়িয়েছিলেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান। দেওয়া হলো রাষ্ট্রীয় প্রটোকলের গার্ড অব অনার, লাল গালিচা সম্বর্ধনা। পথে পথে শোভা পেল বাংলাদেশ আর মালয়েশিয়ার পতাকা একসঙ্গে, অর্থাৎ আতিথেয়তায় কোনো ফাঁক রাখেনি কুয়ালালামপুর। আর এই উষ্ণতাও একটা বার্তা বহন করে। সফরে আলোচনার মূল জায়গাটা হলো শ্রমবাজার। 2024 সালের 1 জুন থেকে নিয়োগ অনিয়মের অভিযোগে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে থাকা মালয়েশিয়ার শ্রমবাজার ফের খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে সরাসরি আনোয়ার ইব্রাহিমকে। সঙ্গে ছিল অনিয়মিত কর্মীদের নিয়মিত করার আবেদনও। বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, শিল্প, কৃষি, জ্বালানি আর শিক্ষা সহযোগিতা, প্রতিটি খাতেই নতুন দুয়ার খোলার চেষ্টা হয়েছে এই 2 দিনে। সংস্কৃতি বিনিময় আর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও হয়েছে আলাপ। কিন্তু ভারত যে বার্তাটা ঠিকঠাক পেয়ে গেছে তার প্রমাণ মিলেছে ভারতীয় গণমাধ্যমে। তারা খবর করেছে তারেক রহমান উদ্বোধনী সফরের গন্তব্য হিসেবে প্রতিবেশী ভারতকে এড়িয়ে গেছেন। তাদের ভাষ্যে এই চীনমুখী আর মালয়েশিয়ামুখী কূটনৈতিক তৎপরতা নতুন সরকারের পররাষ্ট্রনীতি অগ্রাধিকারের স্পষ্ট ইঙ্গিত। ফলে দিল্লি প্রথমবারের মতো বুঝে গেল বাংলাদেশের পররাষ্ট্রনীতির মানচিত্রে তাদের অবস্থানটা আর আগের জায়গায় নেই। আর এখানেই আসে বাফার স্টেট তত্ত্বটা। সোমবার রাতেই কুয়ালালামপুর থেকে সরাসরি চীনের বন্দরনগর দালিয়ানে রওনা দিয়েছেন তারেক রহমান। 23 থেকে 26 জুন কাটবে চীনে সামার দাভোস ফোরামে প্রধান বক্তা হিসেবে অংশ নেওয়া। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক, তারপর বেইজিং এর প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ আর তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন। 2 দেশের মধ্যে সই হতে পারে 15 থেকে 17টি সমঝোতা স্মারক আর চুক্তি, যার মধ্যে আলোচনায় উঠবে বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প। এত বড় চীন সফরের আগে মালয়েশিয়া যাওয়াটা তাই নিছক প্রটোকল নয়। বিশ্লেষকদের অনেকেই বলছেন এটা একরকম মধ্যবর্তী স্টপেজ তৈরির কৌশল। উদ্দেশ্য একটাই, চীন সফরেই যেন সরকারের পররাষ্ট্রনীতি পুরোপুরি বেইজিংমুখী হিসেবে চিহ্নিত না হয়ে যায়। মালয়েশিয়াকে সামনে রেখে একটা নিরপেক্ষ মুখ দেখানো গেল আগে ভাগে।
আরেকটা ছোট বিষয়ও এড়ানোর নয়, বিদেশ সফরে বড় বহরের যে চল ছিল সেই রেওয়াজ ভেঙে এবার মাত্র 23 থেকে 28 জনের প্রতিনিধি দল নিয়ে যাত্রা করেছেন তারেক রহমান। প্রতিটি ক্ষেত্রে সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক রাখার এই সিদ্ধান্ত যাচ্ছে তাই মনে হলো আসলে একটা বার্তা বহন করে, ব্যয় সংকোচন আর সংযতভাবে শুরু করার ইঙ্গিত। ফলে হিসাবটা মিলিয়ে দেখলে দাঁড়ায় এমন, প্রবাসী বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খোলার চেষ্টা হলো, নতুন বিনিয়োগের পথ খোলার চেষ্টা হলো, ভারতকে কড়া বার্তা দেওয়া হলো, আর চীনের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ার অভিযোগ থেকে বাঁচার একটা বর্ম তৈরি হয়ে গেল। একটা সফরে এতগুলো দিক বিবেচনা করে বিশ্লেষকরা বলছেন রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন তারেক রহমান।